ওকে, আজকে ক্লাস শুরু করবো আমরা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে 4 নম্বর চ্যাপ্টারে, জীববিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টারে সালোক সংশ্লেষণ যে আমরা পড়তেছি, সেই সালোক সংশ্লেষণ ধাপসমূহ আজকে লেকচার নাম্বার 3। আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম যে হচ্ছে এই সূর্যের আলো, তারপরে এইদিকে কার্বন ডাই অক্সাইড, মাটির পানি, এই সবগুলো মিলিত হয়ে সুগার বা শর্করা এবং অক্সিজেন এবং কিছু পরিমাণ পানি উৎপন্ন করে, এটাই সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণের কতগুলো ধাপ আছে, এই ধাপগুলো আমরা পড়বো আজকে। সালোক সংশ্লেষণ পর্যায় বা ধাপকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আমরা প্রথমে নাম শুনে বুঝতে পারছি যে আলোক নির্ভর পর্যায়ে কি লাগে, আলোর প্রয়োজন আছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রয়োজন নাই। তাহলে এই আলোক নির্ভর পর্যায়ে কি লাগে, এখানে আলো লাগে, ঠিক আছে, এখানে আলো লাগে। আলোক নির্ভর পর্যায়ে আলো লাগে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনো আলো লাগে না, আলোর দরকার হয় না। ওকে, এখানে বেসিক জিনিসটা পড়াবো আমি। কি বেসিক জিনিস? দেখো, এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো থেকে আমরা কি পাই? সূর্যের আলো থেকে আমরা শক্তি পাই। এই শক্তিটা এই আলোক নির্ভর পর্যায়ে জমা হয়। তাহলে আলোক নির্ভর পর্যায়ের কাজটা কি? শুধু সূর্যের আলোর শক্তিটাকে জমা করা। তাহলে আলোক নির্ভর পর্যায়ের কাজটা কি? কাজটা হচ্ছে সূর্যের আলোর শক্তিটাকে, সরি, হ্যাঁ, সূর্যের আলোর শক্তিটাকে জমা করাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের কাজ। কি কি হিসেবে জমা হয় আমরা এটা পড়বো। এটা এটিপি হিসেবে জমা হয়, এটিপির মধ্যে সূর্যের আলোর শক্তিটা জমা হয়। তাহলে আলোক নির্ভর পর্যায়ের একটাই কাজ হচ্ছে সূর্যের আলোক শক্তিটাকে জমা করা। কি হিসেবে জমা করে? এটিপি হিসেবে জমা করে। এবার এই আলোক নিরপেক্ষ পর্যায়ে দেখো, এই কার্বন ডাই অক্সাইডটা এটি বিষয়ে জমা হয়, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের কাজ। এবং এখানে আরেকটা জিনিস হয়, এখানে অক্সিজেন তৈরি হয়। কিভাবে হয় এটা আমরা পরে দেখব। তাহলে আলোক নির্ভর পর্যায়ে মূল কাজটা হচ্ছে তোমার অক্সিজেন তৈরি, শক্তিটা যে সূর্যের আলো শক্তিটা আছে সেই শক্তিটা জমা হয়, কি হিসেবে জমা হয়? এটিপি হিসেবে জমা হয়। এবং অক্সিজেন তৈরি হয়। কিভাবে অক্সিজেন তৈরি হয় সেটা পরে আসতেছি, কিভাবে শক্তি তৈরি হয় সেটা পরে আসতেছি। তাহলে আলোক নির্ভর পর্যায়ের কাজ হচ্ছে সূর্যের আলোক শক্তিটাকে জমা করা। কি হিসেবে জমা করা? এটিপি হিসেবে জমা করা। এবার আলোক নিরপেক্ষ কাজ হচ্ছে কি? দেখো, এই কার্বন ডাই অক্সাইড থেকে ওই এটিপি শক্তিটা কাজে লাগিয়ে এই কার্বন ডাই অক্সাইড থেকে কি তৈরি করা? C6H12O6, মানে গ্লুকোজ তৈরি করা। তাহলে আলোক নির্ভরের কাজ হচ্ছে শক্তি জমা করা, অক্সিজেন তৈরি করা। আর আলোক নিরপেক্ষের কাজ হচ্ছে ওই শক্তিটাকে কাজে লাগিয়ে, যে শক্তিটা আমরা তৈরি করছিলাম আলোক নির্ভর জমা করছিলাম, ওটাকে কাজে লাগিয়ে কি তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। তাহলে এই আলোক নির্ভরে এবং আলোক নিরপেক্ষতা আমরা আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ দুটোই সম্বন্ধে জানলাম। তাহলে আলোক নির্ভরে কি কি হয় আমরা একটু আগে বললাম। দেখো, এক নম্বর দেখো, সেখানে তিনটা ঘটনা ঘটে। ফটোফসফোরেশন ঘটে। ফটোফসফোরেশন আগের লেকচারে পড়ছিলাম যে এটিপি তৈরি হওয়াকে ফটোফসফোরেশন বলে। দুই নম্বর এখানে ফটোলাইসিস ঘটে। কি জিনিস সেটা আমরা পরে ব্যাখ্যায় আসবো। তিন নম্বর একটা NADPH2 তৈরি হয়। তাহলে আলোক নির্ভরের ঘটনা হয় তিনটা: ফটোফসফোরেশন, ফটোলাইসিস, NADPH তৈরি। এগুলো বিস্তারিত আলোচনা আমরা আসবো, ঠিক আছে? আচ্ছা, আর আলোক নিরপেক্ষতে একটাই ঘটনা ঘটে, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হওয়ার জন্য কতগুলো চক্র আছে? কয়টা চক্র আছে? টোটাল 3টা চক্র আছে। এই 3টা চক্রের যে কোনো একটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হতে পারে। কি কি চক্র 3টা? নাম্বার 1 ক্যালভিন চক্র, 2 নম্বর হ্যাসো-স্লাগ চক্র, 3 নম্বর হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, সংক্ষেপে বলা হয় ক্যাম চক্র। সিতে ক্রাসুলেশিয়ান, এতে অ্যাসিড, এমতে মেটাবলিজম, ঠিক আছে? তাহলে কি বলতেছি কথাটা, যে তোমার আলোক নিরপেক্ষ পর্যায়ের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা। এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা হয় কতগুলো চক্রের মাধ্যমে। এখানে চক্রগুলা প্রধানত 3 ধরনের চক্র কাজ করে: ক্যালভিন চক্র, হ্যাসো-স্লাগ চক্র, আর একটা হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম চক্র। সিতে ক্রাসুলেশন, এতে অ্যাসিড, এমতে মেটাবলিজম চক্র। তাহলে যদি অবজেক্টিভের কথা চিন্তা করি, যে আলোক নির্ভর পর্যায়ে কটা ঘটনা ঘটে? 3টা ঘটনা ঘটে। অবজেক্টিভের জন্য সংক্ষেপ করে দিয়েছেন। একটা হচ্ছে ফটোফসফোরেশন, 2 নম্বর ফটোলাইসিস, 3 নম্বর হচ্ছে NADPH2 তৈরি। যদি বলি আলোক নিরপেক্ষতে কটা ঘটনা ঘটে, ওখানে একটাই ঘটনা ঘটে। সেটা কি? কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি। কয়টা চক্রের মাধ্যমে? 3টা চক্র: ক্যালভিন চক্র, হ্যাসো-স্লাগ এবং ক্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম চক্র। পরীক্ষায় অনেক সময় আসে যে তোমার হচ্ছে এই কি বলে, ক্রাসুলেশন অ্যাসিড, সরি, যে উদ্ভিদের শর্করা তৈরির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, মানে কোন কোন চক্রটি সম্পর্কযুক্ত বা সম্পর্কযুক্ত নয়, সেখানে ধর অপশন এই 3টা দেয়। আরেকটা আছে ক্রেবস চক্র, যেটা এই শর্করা তৈরিতে অংশগ্রহণ করে না। তাহলে সেইটা অপশন দিয়ে দেয় যে কোনটা নয়, তাহলে অ্যান্সার হবে ওইটা, ঠিক আছে? অনেক সময় এইভাবে তোর কোশ্চেন দিয়ে দেয়। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরি বা কার্বোহাইড্রেট তৈরির জন্য জড়িত চক্র ঘটে 3টা। কি কি? ক্যালভিন চক্র, হ্যাসো-স্লাগ চক্র, আর একটা হচ্ছে ক্রাসুলেশন অ্যাসিড বিভাগ চক্র, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এগুলো বিস্তারিত আলোচনায় আসবো। তাহলে দেখো, তার আগে একটা জিনিস বলি, যে আমি যে কথাটা বললাম যে আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে, খেয়াল করো, আমরা পড়ছিলাম ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোপ্লাস্টে পড়ছিলাম, ক্লোরোপ্লাস্টের ভিতরে যে চাকতির মতো জিনিসগুলো যেগুলো থাকে তার নাম কি ছিল? গানা। আর আর ভিতরে যে তরলটা থাকে তার নাম কি ছিল? স্ট্রোমা। ঠিক আছে? আচ্ছা, দেখো এই এই অবজেক্টিভ এখানে দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো যে আলোক নির্ভর পর্যায়ে যেটা, এই আলোক নির্ভর পর্যায়ে কোথায় হয়? গ্রানামে হয়। গ্রানামের ভিতরে জায়গাটার নাম হচ্ছে থাইলাকয়েড। তাহলে গ্রানাম চক্র বা থাইলাকয়েডে হয়। এটা কোথায় হয়? এখানে আলোক নির্ভর চক্র। তাহলে অবজেক্টিভে আসবে, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট যে আলোক নির্ভর চক্র কোথায় হয়। তাহলে অ্যান্সার কি হবে? আলোক নির্ভর চক্র হয় গ্রানামে। আর ভিতরে তরলটা হচ্ছে কি? এই তরলটাকে ভিতরে যে তরলটা থাকে তার নাম কি? স্ট্রোমা। তাহলে দেখো বলছো অন্ধকার পর্যায়টা কোথায় হয়? অন্ধকার পর্যায়টা হয় কোথায়? স্ট্রোমাতে। তাহলে অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো অবজেক্টিভ, যে আলোক নির্ভর পর্যায় কোথায় হয়? আলোক নির্ভর পর্যায় হয় হচ্ছে তোমার গ্রানামে অথবা থাইলাকয়েডে। আর স্ট্রোমাতে কি হয়? আলো অন্ধকার পর্যায় বা আলোক নির্ভর পর্যায়টা হয়। এবং এই ছবিতে দেখো দেখাইছে সূর্যের আলোর শক্তি, দেখো তারপরে দেখো তোমার হচ্ছে পানি, এই সবগুলো মিলে আলোক নির্ভর পর্যায়টা করতেছে। ঘটে কি তৈরি করতেছে? এখানে তোকে যে একদিকে অক্সিজেন তৈরি করতেছে, আর একদিকে তোকে এই যে এটিপি শক্তি দিচ্ছে এবং এনএডিপি এই দুটো তৈরি করে দিচ্ছে। কাকে দিচ্ছে? ক্যালভিন চক্রকে দিচ্ছে। ক্যালভিন চক্র সে দুটোকে কাজে লাগিয়ে এই কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে কি তৈরি করতেছে? শর্করা তৈরি করতেছে। মানে এখানে দুটো চক্রকে একসাথে দেখানো হচ্ছে। তাহলে আলোক নির্ভর পর্যায় কি করে? দুই জায়গায় হয়। আলোক নির্ভর পর্যায়টা কোথায় হয়? থাইলাকয়েড অথবা গানামে হয়। আর আলোক নির্ভরটা কোথায় হয়? স্ট্রোমাতে হয়। আলোক নির্ভরকের কাজ কি? তোমার হচ্ছে পানি এবং আলোক শক্তিটাকে জমা করা এবং এখানে অক্সিজেন তৈরি করে, এটিপি তৈরি করে, এনএডিএইচ2 তৈরি করে। আর কি করে দেখো কেলভিন চক্র কি করে? ওই এটিপি এবং এনএডিএইচ2 কাজে লাগায় কেলভিন চক্র কি করে? ওই কার্বন ডাইঅক্সাইডটা মিলিত হয়ে শর্করা তৈরি করে। এটা হচ্ছে এর কাজ। আমরা এটাই বিস্তারিত আলোচনায় আসবো। ঠিক আছে? এটাই বিস্তারিত আলোচনা করবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আসতেছি আমরা আলোক নির্ভর পর্যায়ে। নাম শুনে বোঝা যাচ্ছে আলোক নির্ভর পর্যায়ে কি লাগে? আলো লাগে, মানে যেখানে আলোর প্রয়োজন হয়। এবং আলোক নির্ভর পর্যায়ে আমরা তিনটা ঘটনা পড়ছিলাম, এই তিনটা ঘটনা আমরা ব্যাখ্যা এক এক করে ব্যাখ্যায় আসবো। তাহলে প্রথমে আসতেছে আলোক নির্ভর পর্যায়ে কি হয় দেখো। তাহলে এই পর্যায়ের জন্য আমরা প্রথম কথা কি বলতে পারি? আলো অপরিহার্য। আলো স্যার এটা হবে না, আলো অপরিহার্য। এক নম্বর পয়েন্ট, ভালো কথা। দুই নম্বর পয়েন্ট কি হয় দেখো, এখানে এখানে কি হয়? সৌরশক্তিটা কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তিতে। তাহলে সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে কিভাবে পরিণত হয়? সৌরশক্তির রাসায়নিক পরিণত প্রক্রিয়া হয় এই যে প্রক্রিয়াটা, তার নাম কি? এক নম্বর পয়েন্ট, ফটো ফসফোরাইলেশন। কি ঘটে এখানে? এখানে একটা এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়। আর কি কি জমা হয়? জায়গায় শক্তিটা জমা হয়। তাহলে ফসফেটের সাথে কয়টা বন্ধন আছে? এডিপির সাথে কয়টা বন্ধন আছে? এডিনোসিন ডাইফসফেট। আরেকটা ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই সূর্যের আলোর শক্তিটা এই 3 নম্বর ফসফেট বন্ধনীতে জমা হয়ে গেল, এটাই ফসফোরাইলেশন। তাহলে এই দেখো সূর্যের আলোর সৌরশক্তিটা এখানে ছিল কি? সৌরশক্তি। এই সৌরশক্তিটা এখন কার মধ্যে জমা হয়ে গেছে? রাসায়নিক শক্তির মধ্যে। রাসায়নিক শক্তি আকারে জমা হয়েছে। তাহলে যে প্রক্রিয়ায় এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এডিপি তৈরি হয় তাকে ফটোফসফোরেশন বলে। ফটোফসফোরেশন কি হয়? তোমার হচ্ছে ফটোফসফোরেশন কি অপরিহার্য? আলো অপরিহার্য। এবং এখানে সৌরশক্তি কিসে পরিণত হয়? রাসায়নিক শক্তি পরিণত হয়, আমরা যেটা বললাম। তাহলে এই হয়ে গেল এক নম্বর কি? ফটোফসফোরাইলেশন। এক নম্বর কি গেল? ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এবার কি হয় দেখো, এবার হচ্ছে নেক্সট যে দুই নম্বর জিনিসটা হয়, দুই নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিস, আচ্ছা। লাইসিস মানে ভাঙা, ফটো মানে আলো, মানে আলোর সাহায্যে ভাঙে কোনো কিছু একটা। ঠিক আছে? তাহলে আলোর সাহায্যে যে কোনো কিছু ভাঙে সেটাকে বলতেছে ফটোলাইসিস। কি হয় দেখো, এই যে পানিটা, যে পানিটা মূলের সাহায্যে নেয়, এই পানির উপর সূর্যের আলো পড়ে। সূর্যের আলো পড়ে পানিটা ভেঙে যায়। পানিটা ভেঙে কি দেখো, এক অণু পানি ভেঙে কি তৈরি করে দেখো? হাফ অণু অক্সিজেন প্লাস কি তৈরি করে? দুটা H প্লাস তৈরি করে, দুটা H প্লাস আয়ন তৈরি করে। তাহলে এই যে পানি ভেঙে যাওয়ার প্রক্রিয়াটা সূর্যের আলোর সাহায্যে, এর নাম হচ্ছে ফটোলাইসিস। তাহলে যে প্রক্রিয়ায় পানি ভেঙে অক্সিজেন এবং H প্লাস আয়নে পরিণত হয়, তাকে কি বলে? তাকে ফটোলাইসিস বলে। তাহলে আমরা বললাম যে তিনটা ঘটনা ঘটে, এক নম্বর ফটোফসফোরেশন, দুই নম্বর ফটোলাইসিস, তিন নম্বর কি হয় দেখো, কোষের মধ্যে একটা জিনিস থাকে হচ্ছে, সেটা হচ্ছে এনএডিপি, যার পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড এডিনোসিন ডাই নিউক্লিওটাইড ফসফেট।
নিকোটিনামাইড, এই যে এনতে নিকোটিনামাইড, এতে এডিনোসিন, ডিতে ডাইনিউক্লিওটাইড, পিতে ফসফেট। তাহলে নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট, এটা তৈরি, সরি, NADPH2 তৈরি, এটা তৈরি হয়। কিভাবে তৈরি হয় এটা? কোষের মধ্যে আগে থেকে আছে NADP, তার সাথে এই যে পানির সাথে যে H প্লাসটা তৈরি হয়েছিল, সেই H প্লাসটা এখানে একটা যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে NADPH। তাহলে তোমার এটার পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইনিউক্লিওটাইড, সামনে H যুক্ত করে দিলে নামটা হয়ে যায় কি রিডিউসড নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইফসফেট। মানে ওই যে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি বিজারণ হওয়া, বিজারণ ইংলিশ কি রিডিউসড, সেজন্য নামের শুরুতে রিডিউস নামটা বসে, সেজন্য নামের শুরুতে রিডিউস বসে। তাহলে এটার পূর্ণরূপ কি হবে? নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইক্লিওটাইড, ফসফেট। ওকে, এখানে যেটা তৈরি হয় সেটা শুধু নামের শুরুতে এই যে H প্লাস থাকার কারণে নামের শুরুতে রিডিউস যুক্ত হয়, রিডিউস, তারপরে সেম, রিডিউস প্লাস সেম। তার মানে নামটা তখন কি হবে? NADPH2 পূর্ণরূপ কি হবে তাহলে? রিডিউসড নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। রিডিউসড এডিনোসিন কি বলে ডাইনিউক্লিওটাইড, রিডিউসড নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। তাহলে এই এইচ এর জন্য শুধু নামের সাথে রিডিউস যুক্ত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে দেখলাম আলোক নির্ভর পর্যায় পূর্ণ। আমরা আলোক নির্ভর পর্যায়ের জন্য কি অপরিহার্য? আলো অপরিহার্য। কি হয় এখানে? এখানে আলো শক্তিটা সৌর শক্তি আকারে জমা হয়, রাসায়নিক শক্তি আকারে জমা হয়। কিভাবে? তোমার 1 নম্বর পয়েন্ট ফটোফসফোরেশন, যে প্রক্রিয়ায় এটিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয় এবং সৌরশক্তির এই এটিপির 3 নম্বর ফসফেট বন্ধনীতে জমা হয়, তাকে কি বলে? ফটোফসফোরেশন। 2 নম্বর কি হয়? এখানে সূর্যের আলো সৌরলোকের সাহায্যে পানি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন আয়নে পরিণত হয়। তাহলে এটাকে বলা কি? ফটোলাইসিস। এই যে H প্লাস আয়নটা তৈরি হলো, সেটা নিকোটিনামাইড, এডিনোসিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট বা NADPর সাথে যুক্ত হয়ে তাকে কি করছে? এখানে হাইড্রোজেন যুক্ত, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে হাইড্রোজেন যুক্ত হয়ে কি বলা হয়? বিজারণ। হাইড্রোজেন যুক্ত হয়ে কি বলা হয়? বিজারণ। তাহলে সে কি হয়? বিজারণ হয়। NADPH2 বিজারণ হয়ে কি তৈরি করে? NADPH2 তৈরি করে। NADP বিজারিত হয়ে কি তৈরি করে? NADPH2 তৈরি করে। তাহলে আলোক নির্ভর পর্যায়ের ঘটনা হচ্ছে তিনটা। আলোক নির্ভর পর্যায়ের ঘটনা হচ্ছে তিনটা। কি কি? নাম্বার 1 ফটোফসফোরেশন, নাম্বার 2 ফটোলাইসিস, নাম্বার 3 NADPH2 তৈরি। ঠিক আছে? এবার চলে আসবো হচ্ছে আলোক নির্বাপক পর্যায়ে। আচ্ছা, আলোক নির্বাপক পর্যায়ে আমি কি বলছিলাম যে এই পর্যায়ের একটাই উদ্দেশ্য, সেটা কি তৈরি করা? কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা। তার মানে C6H12O6। আচ্ছা, ভালো কথা। দেখো, এই কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়েছে, এটা আসলে বিজারণ হয়েছে। কিভাবে বিজারণ হয়েছে? কিভাবে বিজারণটা হয়েছে? বিজারণটা হয়েছে তোমার হচ্ছে এখানে দেখো কোনো এখানে কোনো হাইড্রোজেন নেই, এখানে হাইড্রোজেন আছে। যেহেতু হাইড্রোজেন যুক্ত হয়েছে তার মানে বিজারণ হয়েছে। আচ্ছা, বিজারণ করতে গেলে হাইড্রোজেন লাগবে, হাইড্রোজেন পাবে কোথায়? দেখো, তাহলে হাইড্রোজেন লাগবে এবং শক্তি লাগবে। শক্তির জন্য দেখো এই যে এটিপি আসে এই জায়গায়। এটিপি কি করে? এই জায়গায় কি দিয়ে দেয়? শক্তি দিয়ে দেয়। তাহলে ওই জায়গায় শক্তি দিলে, সে শক্তি দিয়ে তখন এটিপির বন্ধনটা ভেঙে যায়, তখন সে এটিপি প্লাস ফসফেটে পরিণত হয়। শক্তিটা দিয়ে দিচ্ছে এই বন্ধনে। এবং কি হয় দেখো, তোমার হচ্ছে এই জায়গায় আরেকটা জিনিস আসে, সেটা কি হয়? সেখানে NADP আসে, এই যে NADPH2, NADPH এ আসে। সে কি করে দেখো, সে কি করে? তার হাইড্রোজেনটা দিয়ে দেয়। হাইড্রোজেনটা কাকে দিয়ে দেয়? সে তার হাইড্রোজেনটা দিয়ে দেয় হচ্ছে এই বন্ধনটাকে। তাহলে হাইড্রোজেন দিয়ে দিলে সে কি হয়ে যাবে? NADP হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বিজারণ কার হলো? এটা কিন্তু কনফিউজ হয় না। বিজারণ হয়েছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, এটাতে কনফিউজ হবে না। এখানে বিজারণ হয় কার? এখানে বিজারণ হয় কার্বন ডাই অক্সাইড। কারণ সে কি করে? কার্বন ডাই অক্সাইড বিজারণ হয়। কেন? সে কি করে? সে হাইড্রোজেন গ্রহণ করে। তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে গ্লুকোজটা তৈরি হয়? সে এটিপি শক্তিটাকে ব্যবহার করে এবং হচ্ছে NADPর কাছ থেকে H প্লাসটা নেয়। তাহলে এটিপি শক্তি ব্যবহার করে NADP থেকে H প্লাস নিয়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। তার মানে বলতে পারি সংখ্যাটা, যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আলোক নির্ভর পর্যায়ে জমাকৃত শক্তি ব্যবহার করে অথবা একবারে বলতে পারি, এইটুকু বাদ দিয়ে একবারে বলতে পারি, যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এটিপি ও NADP NADPH এর সাহায্যে বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে।
তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। ঠিক আছে, তাহলে সিম্পল কথা, যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কার সহায়তায় এনএডিপি এবং এডিপি সহায়তায় কি তৈরি করছে, বিজারিত হয়েছে, বিজারিত কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, তাকে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলো লাগে না, এটা কোথায় ঘটে? আমরা এটা ওই যে আগে ছবিতে পড়ে আসছি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোন জায়গাতে ঘটে? ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমাতে ঘটে, এটা ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমাতে ঘটে, ওই আগে ছবিতে পড়ে আসছি। তাহলে ক্লোরোপ্লাস্ট এস্ট্রোমাতে ঘটে এবং সে কি করে? সে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এবং হচ্ছে ওখানে তোমার কার সহায়তা লাগে? এটিপির সহায়তা লাগে এবং এনএডিপির সহায়তা। এটিপির কাছ থেকে শক্তি নেয়, এনএডিপির কাছ থেকে এইচ প্লাসটাকে নেয়, নিয়ে সে বিজারিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এই যে গ্লুকোজ তৈরি করতেছে, এই গ্লুকোজ তৈরি করতে তোমার হচ্ছে যে এই গ্লুকোজ তৈরি যে করতেছে, এই গ্লুকোজ তৈরি করতে কয়টা চক্রের দরকার হয়? 3টা চক্রের মাধ্যমে এগুলো এই জিনিস সংখ্যাটা যেটা করলাম, এই জিনিসটাই 3টা চক্রের সাহায্যে ঘটে। কোন 3টা চক্র? এই 3টা চক্র কি কি? সেটা হচ্ছে একটা হয় ক্যালভিন চক্র, অথবা হ্যাসেল-স্লাক চক্র, অথবা ক্রাসুলেশন এসিড মেটাবলিজম চক্র। এই 3 চক্রের যে কোনো একটা চক্রের সাহায্যে তোমার হচ্ছে গ্লুকোজ কি বলে এটাকে তোমার হচ্ছে এই গ্লুকোজটা তৈরি হয়। এই 3 চক্রের যে কোনো একটা চক্রের সাহায্যে গ্লুকোজটা তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ওই যে সরি, তাহলে আমরা ওই যে পড়ে আসছিলাম, ছবিটা দেখে আসছিলাম, তাহলে একটু আবার গিয়ে দেখি। দেখো এই ছবিতে দেখো ওই জিনিসটাই দেখো, যে গ্রামের মধ্যে বা থাইরয়েডের মধ্যে আলোক নির্ভর পর্যায়টা ঘটে। এখানে দেখো তোমার পানি এবং সূর্যের আলো মিলে অক্সিজেন এবং এটিপি তৈরি করে এবং এনএডিপি তৈরি করে। দেখো 3টে জিনিস তৈরি হয়েছে জায়গায়, খেয়াল করে দেখো 3টে জিনিস তৈরি হয়েছে। কি কি তৈরি হয়েছে? একটা হচ্ছে অক্সিজেন তৈরি হয়েছে, এটিপি তৈরি হয়েছে, এনএডিপি তৈরি হয়েছে। অক্সিজেন তোমার দেখো অক্সিজেন তৈরি হয়েছে, এটিপি তৈরি হয়েছে এবং এনএডিএস তৈরি হয়েছে, 3টে জিনিস তৈরি হয়েছে। আর তোমার হচ্ছে ভাঙছে কে? এই যে আলো সাহায্যে এটিপি তৈরি হয়েছে এবং পানিকে ভেঙে অক্সিজেন এবং এইচ প্লাস তৈরি হয়েছিল, ওই এইচ প্লাসটা দিয়ে এনএডিপি তৈরি হয়েছে। এবং এই এটিপি এবং এনএডিপি কে ব্যবহার করছে কেলভিন চক্র, কার সাহায্যে? কার্বন ডাইঅক্সাইড সহ। এবং সেটাকে ভেঙে কি তৈরি করছে? শর্করা তৈরি করছে। আবার দেখো এই এটিপি ভাঙার কারণে আবার দেখো এডিপি প্লাস ফসফেট তৈরি হয়েছে এবং এই যে এইচ প্লাস ছেড়ে দিয়ে এনএডিপি আবার এনএডিপি হয়ে গেছে, হয়ে তারা আবার আলো নির্ভর পর্যায়ে যাচ্ছে, আবার পুনরায় শক্তি এবং হচ্ছে হাইড্রোজেন প্লাস আনার জন্য। তাহলে এই চক্রটাই বারবার চলতেছে। ঠিক আছে, এই চক্রটাই বারবার চলতেছে। সৃজনশীল এই ছবিটা দিয়ে কোশ্চেন করে দিতে পারে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এটি আলোক নির্ভর পর্যায়ে কটা ঘটনা করে জানলাম, আলোক নিরপেক্ষ পর্যায়ে কটা ঘটনা করে ঘটে সেটাও জানলাম। ওকে, এখন আমি যদি বলি আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ পার্থক্য কি, তাহলে আমি আগেই বলছিলাম যে কোনো পার্থক্য লিখতে গেলে 3টা জিনিস, 3টা বক্স হবে। একটা বক্স হবে বৈশিষ্ট্য, একটা বক্স হবে আলোক নির্ভর পর্যায়, একটাতে হবে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। ওকে, তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট যদি বলি আলো লাগে কিনা, তাহলে এখানে আলোক নির্ভরে লাগে, এটাতে লাগে না। ওকে, 2 নম্বর পয়েন্ট যদি বলি, কি বলতে পারি? কোথায় হয়? এটা ঘটে কোথায়? এটা ঘটে তোমার হচ্ছে গ্রানামে। এটা কোথায় ঘটে? স্ট্রোমাতে। ওকে, 3 নম্বর যদি বলি, এই প্রতিটা একটা করে পয়েন্ট দেওয়া যায়, একসাথে আমি দেবো। হ্যাঁ, উৎপাদন, কি উৎপাদন হয় এখানে? আলটিমেটলি এটিপি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, এখানে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এবার ধরো তুমি পরীক্ষার খাতায় দুষ্টুমি করে পয়েন্ট বাড়াতে চাচ্ছ, তাহলে তুমি পয়েন্ট বাড়াতে যদি চাও অনেক পয়েন্ট দেওয়া যায়। কিভাবে অনেক পয়েন্ট দেওয়া যায়? প্রতিটা একটা করে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দিবা ফটোফসফোরিলেশন, এখানে হয়, এখানে হয় না। 5 নম্বর পয়েন্ট দিবা ফটোলাইসিস, এখানে হয়, এখানে হয় না।
6 নাম্বার পয়েন্ট দিবা NADPH তৈরি। এখানে হয়, এখানে হয় না। তারপরে এক এক করে সবগুলো চক্রগুলো দিয়ে দিতে পারবা। 7 নাম্বার কেলভিন চক্র, 8 নাম্বার হ্যাসোস্লাগ চক্র, 9 নাম্বার ক্যাম চক্র। তাহলে এই সবগুলো আমরা পয়েন্ট একটা দিতে পারি। এখানে এখানে হয় না, লাস্ট 3 এখানে হয় না, এখানে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা 9টা পার্থক্য শিখে পেলাম। তাহলে এই গেল তোমার হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়। ঠিক আছে, এই গেল সরি, এই যে আলোক নির্ভর এবং আলোক নির্ভর পর্যায়ের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে আলোক নির্ভর এবং আলোক নির্ভর পর্যায়ের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা শিখে ফেললাম। এখন এখন যে জিনিসটা আসবো সেটা হচ্ছে তোমার এই আলোক নির্ভর পর্যায়ের বিস্তারিত আমরা জানবো। সরি, আলোক নির্ভর পর্যায়ে দুটো চক্রের সাহায্যে হয়, একটা হচ্ছে ক্যালভিন চক্র, আর একটা তোমার হচ্ছে C3C4 চক্র। এই দুটো বিস্তারিত সম্বন্ধে জানবো। প্রথমে আসবো আমরা হচ্ছে ক্যালভিন চক্র। দেখো, কেলভিন চক্রের অপর নাম কি? কেলভিন চক্রের অপর নাম হচ্ছে তোমার C3 চক্র। এখানে প্রথম অপর আমি একবার দিয়ে দিচ্ছি। কেলভিন চক্রের অপর নাম হচ্ছে তোমার C3, কেলভিন চক্রের অপর নাম C3 চক্র, এবং এটা আবিষ্কার করছে বেনথাম ও ব্যাসাম। সরি, ওটাও হয়ে গেছে। বেনথাম ও ব্যাসাম আবিষ্কার করছে, সেই জন্য তার অপর নাম হচ্ছে বেনথাম ও ব্যাসাম চক্র। তাহলে কেলভিন চক্রের অপর নাম কি? C3 চক্র বা বেনথাম ব্যাসাম চক্র। কেলভিন চক্রে কি হয়? এই কেলভিন চক্রটা আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে এখানে পড়াবো। দেখো এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে প্রথমে তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এই জায়গায় কাজ করে কে? ওই যে এটিপি শক্তিটা এই জায়গায় কাজে লাগে। তাহলে ছবির মধ্যে ফ্লো চার্ট যদি তুমি দাও, এইভাবেই ছবিটা একবার পরীক্ষা খাতে নাম্বার ভালো পাবা। তাহলে এটা দেওয়ার সময় জাস্ট এই জায়গায় একটা জিনিস অ্যাড করে দিবা, যে কার্বন ডাইঅক্সাইড থেকে যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তৈরি হয়, সেখানে এটিপিটা ভেঙে এডিপি প্লাস ফসফেটে পরিণত হয়ে যায়, আর এই জায়গায় কি চলে যায়? শক্তি। তাহলে দেখো এটিপি শক্তিটাকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড কিসে পরিণত হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, এটা একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড যার মানে এটা গ্লিসারিক অ্যাসিড যার 3 নম্বর পজিশনে। তাহলে ধরো এটা একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এরকম গ্লিসারিক অ্যাসিড যার এটা 1, 2, 3, এর 3 নম্বর পজিশনে এরকম একটা ফসফেট আছে, সেই জন্য নামটা হয়েছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে শক্তি কাজে লাগিয়ে তো সে কিসে পরিণত হয়? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। একদম নামটা মুখস্থ করা ছাড়া আসলে কিছু করার নাই। মনে রাখবে এইভাবে যে একটা গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর পজিশনে একটা ফসফেট আছে, সেজন্য নামটা কি হয়েছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই পদার্থটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এর আগে যতগুলো পদার্থ তৈরি হয় এখানে, সবগুলো তৈরি হয় আর ভেঙে যায়, তৈরি হয় আর ভেঙে যায়, তৈরি হয় আর ভেঙে যায়। এই পদার্থটা প্রথম হয়েছে কি? এই পদার্থটা প্রথম হয়েছে স্থায়ী পদার্থ। এটাই হচ্ছে প্রথম স্থায়ী, মানে এটা অত সহজে ভাঙে না। তাহলে এটা হচ্ছে স্থায়ী পদার্থ। তাহলে এটা যেহেতু প্রথম স্থায়ী পদার্থ, সেই জন্য এই চক্রের অপর নাম হয়ে গেছে C3 চক্র। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, কেন কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়? অ্যান্সারটা কি? যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য তোমার কেলভিন চক্রের অপর নাম তোমার C3 চক্র। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরে কি তৈরি হয়? গ্লুকোজ। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে গ্লুকোজ যখন তৈরি হয়, এই জায়গায় আরেকটা জিনিস দিব, যে NADPH এখানে H প্লাসটাকে ছেড়ে দেয়, কার কাছে চলে যায়? H প্লাসটা গ্লুকোজের কাছে চলে যায়, তখন সে হয়ে যায় NADP। ঠিক আছে, তাহলে ফ্লো চার্ট আঁকার সময় এটা থাকবে না। তাহলে এটা হচ্ছে তোমার ফ্লো চার্ট পুরোটাই। এটাও এটা জাস্ট সাইড নোট হিসেবে দিচ্ছি, এটা কিন্তু এখানে থাকবে না আবার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, কেন কেলভিন চক্র C3 চক্র বলা হয়? কেন C3 চক্র বলা হয়? তাহলে উত্তরটা কি হবে? যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই জন্য C3 চক্র বলা হয়। কেলভিন চক্র তাহলে খুব সহজ, কার্বন ডাইঅক্সাইড এটিপি শক্তিটাকে কাজে লাগিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, সেই জন্য এই চক্রকে বলা হয় কি? C3 চক্র। এবার সেই কার্বন ডাইঅক্সাইড কি করে? ওই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি করে? তোমার NADPH2 টাকে কাজে লাগিয়ে NADPH2H টাকে নিয়ে সে কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। এই হয়ে গেল তোমার কি? তোমার C3 চক্র বা কেলভিন চক্র। এবার চলে যাব C4 চক্র। দেখো খুবই সিম্পল, আবিষ্কার করছে হ্যাসোস্লাগ, সেই জন্য এটার নাম হচ্ছে হ্যাসোস্লাগ চক্র, এর অপর নাম হচ্ছে C4 চক্র। এখানে কি হয়? দেখো এখানে খুব সিম্পল কথা, এখানে ওই একই রকম, যে কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি? এটিপি শক্তিটাকে কাজে লাগে। এটিপি তখন ভেঙে কি হয়ে যায়? এটিপি প্লাস ফসফেট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তখন কি তৈরি করে? অক্সালোএসিটিক অ্যাসিড, এটা প্রথম স্থায়ী পদার্থ। তাহলে যেহেতু এর প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট? এই অক্সালোএসিটিক অ্যাসিডটা 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা সরি, আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু বলে আসি। ওই যে আগে যে বললাম যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ, এটা আসলে 3 কার্বন বিশিষ্ট। এটা লিখে দিবে এই জায়গায়, 3 কার্বন বিশিষ্ট।
এবং এই 3-ফসফোক্লিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট হয় এই চক্র অপর নাম C3 চক্র, কারণ কার্বন 3টা সেই জন্য চক্র। আচ্ছা, তাহলে ওই যে কোশ্চেনটা বললাম যে কেন কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়, অ্যান্সারটা এভাবে দিবা যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা 3 কার্বন বিশিষ্ট, সেই জন্য এই চক্রের অপর নাম C3 চক্র। তাহলে ওই অ্যান্সারটা এখানে একই রকম C4 চক্রের ক্ষেত্রে, যে হ্যাজোস্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম অক্সালোএসিটিক অ্যাসিড, যেটা কিনা 4 কার্বন বিশিষ্ট, সেই জন্য 4 অক্সালোএসিটিক অ্যাসিড নাম দিয়েছে 4 অক্সালোএসিটিক অ্যাসিড, মানে এসিটিক অ্যাসিডের 4 নম্বর পজিশনে একটা ওএইচ আছে। এই যে ধরো একটা এসিটিক অ্যাসিড এরকম 4টা আছে এসিটিক অ্যাসিড, 4টা কার্বনের পজিশন আছে, যে 1 2 3 4। এই এসিটিক অ্যাসিডের 4টা এরকম কার্বন পজিশন আছে, তার মধ্যে 1 2 3 এই 4 নম্বর পজিশনে একটা ওএইচ আছে, ঠিক আছে, সরি এটা ও আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অক্সালোএসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই জন্য বলা হচ্ছে এটাকে অক্সালোএসিটিক অ্যাসিড। এর চেয়ে বিস্তারিত এখানে আপাতত তোমাদের দরকার নাই, হ্যাঁ, শুধু তুমি জানবে এটা 4 অক্সালোএসিটিক অ্যাসিড এবং এর প্রথম এর কার্বন সংখ্যা কত 4, সেই জন্য বলা হয় এটাকে C4 চক্র। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কেন C4 চক্র বলা হয়। তাহলে খুব সিম্পল কথা, যে তোমার কার্বন এর প্রথম স্থায়ী পদার্থের নাম অক্সালোএসিটিক অ্যাসিড, যেটা কিনা 4 কার্বন বিশিষ্ট, সেই জন্য এর অপর নাম C4 চক্র। এবার দেখো সেম কথা, যেখানে ওই যে NADP এর H প্লাসটা ওকে দিয়ে দেয়, H প্লাসটা নিয়ে নেয়, নিয়ে কিসে পরিণত হয়, NADP তে পরিণত হয়, তখন অক্সালোএসিটিক অ্যাসিড কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, তখন অক্সালোএসিটিক অ্যাসিড গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমার C4 চক্র, খুবই সিম্পল, বাট এখানে একটা কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে একটু উদাহরণে দেওয়ার সময়, উদাহরণের এখানে আমি একটু বুঝাই। দেখো C3 চক্র যেটা আছে সরাসরি এখানে কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইডটাকে গ্লুকোজে পরিণত করে। আচ্ছা, তোমার বইয়ে যেটা নাই সেটা হচ্ছে, একটু বলে নেই আমি এখানে, দেখো C4 চক্রটা যেটা কি করে, কার্বন ডাই অক্সাইডটা আগে C3 চক্রের মধ্যে পাঠায় তারপরে গ্লুকোজ তৈরি করে। এই জিনিসটা একটু বোঝার আছে, এটা তোমাদের বই যেহেতু নাই, আমরা উপরের ছকে সেজন্য আলোচনা করি নাই, শুধু এইটুকু বলা আছে তোমাদের বই, এর চেয়ে বিস্তারিত আলোচনা নাই। বিস্তারিত আলোচনা ইন্টারিগে পড়বা। তার মানে একটা জিনিস পড়বা, যে যেসব উদ্ভিদ C4 উদ্ভিদ, তাহলে যেগুলা উদ্ভিদ, যেসব উদ্ভিদের মধ্যে C4 চক্র চলে সেগুলো C4 উদ্ভিদ, যেসব উদ্ভিদের মধ্যে C3 চক্র চলে সেগুলো C3 উদ্ভিদ। C3 উদ্ভিদের মধ্যে শুধুমাত্র C3 চক্রই চলে। কোন চক্র চলে? C3 চক্র চলে, এবং C3 চক্র কি করে, কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে পরিণত করে। বাট C4 উদ্ভিদগুলোর মধ্যে C4 চক্র চলে এবং C3 চক্রও চলে। মানে বলতে চাচ্ছিলাম যে যেসব উদ্ভিদ C3 উদ্ভিদ তাদের মধ্যে শুধু একটাই চক্র চলে, C3 চক্র চলে, বা যেসব উদ্ভিদ C4 উদ্ভিদ তাদের মধ্যে C4 চক্রও চলে, আবার C3 চক্রও চলে, দুই চক্রই চলে। বুঝতে পারছি? সুতরাং যখন আমরা পার্থক্য বলবো C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য লেখো, তখন আমরা লিখবো যে C3 উদ্ভিদের মধ্যে শুধুমাত্র C3 চক্র চলে, বা C4 উদ্ভিদের মধ্যে C3 চক্র চলে, আবার C4 চক্র চলে, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো উদাহরণ। উদাহরণ কি পড়বো, যে কোনগুলা C3 কোনগুলা C4। আচ্ছা, তাহলে উদাহরণ যদি বলি আমি, C3 এবং C3 উদ্ভিদ কোনগুলা, মানে যেগুলোর মধ্যে C3 চক্র চলে সেগুলা কোনগুলা, আর C4 উদ্ভিদ কোনগুলা, মানে যেগুলোর মধ্যে C4 চক্র চলে সেই C4 উদ্ভিদ কোনগুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে C3 উদ্ভিদের মধ্যে কোন চক্র চলে? C3 চক্র চলে। আর C4 উদ্ভিদের মধ্যে কোন চক্র চলে? C3 চক্রও চলে প্লাস C4 চক্রও চলে। ওকে, উদাহরণ যদি বলি, দেখো এই যে আমরা সবাই নারিকেল গাছ দেখছি, নারিকেল গাছ দেখতে কেমন, এই গোড়ার মূলটা দেখতে কেমন, এরকম। আবার সবাই ধান গাছ দেখছি, ধান গাছের গোড়াটা দেখতে কেমন, এরকম। তাহলে আমরা দুটা গাছ মনে রাখবো, একটা হচ্ছে নারিকেল, একটা হচ্ছে ধান, সরি একটা হচ্ছে নারিকেল আর একটা হচ্ছে ধান। ওকে, যেখানে ছিলাম, একটা হচ্ছে আমি কি বলতেছিলাম, যে C4 উদ্ভিদ, আমরা নারকেল গাছ সবাই দেখছি, নারকেল গাছের গোড়াটা কেমন থাকে, গোড়াটা হচ্ছে এরকম থাকে, নারকেল গাছের গোড়াটা এরকম থাকে। আচ্ছা, ধান না, এটা করবো ধরো তোমার হচ্ছে ভুট্টা, ভুট্টা গাছ সবাই দেখছি, গোড়াটা কেমন থাকে, এরকম থাকে। এটাকে কি বলা হয়? গুচ্ছমূল। কি বলে এটাকে? গুচ্ছমূল, মূলটা গুচ্ছ আকারে থাকে। তাহলে এই নারকেল গাছের মতো যত গাছ আছে, কি কি নারকেল গাছের মতো চিন্তা করো তো? তাল, খেজুর, আর কি আছে চিন্তা করো তো? তুমি চিন্তা করলেই পাবা, তাল, খেজুর, আরো পাবা সুপারি। ওকে,
আচ্ছা, আর এই ভুট্টা গাছের মতো কি কি আছে দেখো, যত প্রকার ঘাস, বাঁশ, আখ, এই সবগুলো দেখতে কার মতো? তোমার ভুট্টার মতো। সুতরাং এই যে দুটো গাছকে মনে রাখবো, নারকেল এবং ভুট্টা গাছের মতো যে গাছগুলো দেখতে, সব যেগুলো মূলগুলো গুচ্ছমূল, এই সবগুলো হচ্ছে C4। ঠিক আছে, বাট এখানে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশন দেখো, যে গুচ্ছমূল সবগুলোর মতো হলো ধান এবং গম বাদে, ধান ও গম বাদে এদের মূলগুলো ভুট্টা গাছের মতো হলেও এরা C3 না। তাহলে C4 চক্র মনে রাখবো কি দিয়ে? আম গাছ দিয়ে। তাহলে আম গাছের শিকড়টা কেমন? এই যে একটা বেরোয়, সেখান থেকে আরেকটা বেরোয়, সেখান থেকে আরেকটা বেরোয়, সেখান থেকে আরেকটা বেরোয়। তাহলে আম গাছের শিকড়টা কেমন হয়? সেখান থেকে আরেকটা বেরোয়, আরেকটা শাখা পোশাখা বেরোয়। তাহলে আম গাছের মতো আর কি আছে দেখো, জাম, কাঁঠাল, মানে তোমার মন চায় তাই লিখতে থাকো। আম, জাম, কাঁঠাল, মানে এই টাইপের যত গাছ আছে। আর তার সাথে একটা গাছ হলো ধান আর হচ্ছে গম। তাহলে ধান গমের মূলটা দেখতে কার মতো? এই যেমন গুচ্ছ মূল, বাট কি ওইটা কি না? ওইটা হচ্ছে তোমার C4 উদ্ভিদ না, একমত ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো C4 উদ্ভিদ কোনগুলো? যেগুলো মূলগুলো গুচ্ছমূল, মানে নারকেল গাছের মতো যে দেখতে যে গাছগুলা, ভুট্টা গাছের মতো দেখতে যে গাছগুলা। নারকেল গাছের মধ্যে কি আছে? তাল, খেজুর, সুপারি। ভুট্টা গাছের মধ্যে কি আছে? ঘাস, বাঁশ, আখ, এগুলা। ঠিক আছে, C3 উদ্ভিদ কোনগুলো? আম, জাম, কাঁঠাল, এগুলা। আর গুচ্ছমূল টাইপের দেখতে এরকম দুইটা আছে, একটা ধান আর হচ্ছে গম। ঠিক আছে, এই হয়ে গেল C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য। ঠিক আছে, ওকে। এখন চলে আসবো হচ্ছে তোমার কেলভিন চক্র এবং হ্যাচোস-লাক চক্রের পার্থক্য। আচ্ছা, খুব সহজ। দেখো কে আবিষ্কারক? তাহলে আবিষ্কারক হচ্ছে এটা আবিষ্কারক কে? ক্যালভিন ও বেসাম। এটা আবিষ্কারক কে? হ্যাচোস-লাক। অপর নাম কি? C3 চক্র। এটা অপর নাম কি? C4 চক্র। প্রথম স্থায়ী পদার্থকে আমরা পড়ছি ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কি? অক্সালোএসিটিক অ্যাসিড। ওকে, এবার একটা জিনিস আছে, সালোক সংশ্লেষণের হার। আচ্ছা, এটার আগে একটা পয়েন্ট এখানে বাদ চলে গেছে, এই পয়েন্ট আমি লাস্টে দিয়ে দিই। হ্যাঁ, লাস্টে পয়েন্টটা দিয়ে দিই, তারপর হচ্ছে আমি একটু কারেকশন করে দিই। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু দ্বারা আমি কারেকশনটা করে দিই। আচ্ছা, এই পয়েন্টটা এখানে কি দিব আমরা? কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ। ওকে, এইটাতে তোমার C3 চক্র যেটা, এটাতে কার্বন ডাই অক্সাইড বেশি লাগে। C3 চক্র যেটা, এটাতে কার্বন ডাই অক্সাইড বেশি লাগে। ঠিক আছে, এই C3 চক্রটা চালাতে কার্বন ডাই অক্সাইড বেশি লাগে। তাহলে তুমি দেখো, যেটা চালাতে কার্বন ডাই অক্সাইড বেশি লাগবে, স্বাভাবিক সেটাতে তোমার মানে তোমার যেটাতে কাঁচামাল বেশি লাগতেছে, সেটাতে উৎপাদন কম হবে। তাহলে যেটাতে এই C4 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড কম লাগে, সেজন্য দেখো এটাতে যেহেতু কার্বন ডাই অক্সাইড বেশি লাগে, সেজন্য সালোক সংশ্লেষণের হার কেমন? কম। এটাতে যেহেতু কার্বন ডাই অক্সাইড কম লাগে, সেজন্য সালোক সংশ্লেষণের হারটা কি? বেশি। ঠিক আছে, উৎপাদন ক্ষমতা দেখো, তাহলে যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড কম লাগে, সালোক সংশ্লেষণের হার কম, সরি কার্বন ডাই অক্সাইড বেশি লাগে, সালোক সংশ্লেষণের হার কম, সেজন্য উৎপাদন ক্ষমতা কেমন? কম। এটার উৎপাদন ক্ষমতা কেমন কেমন হবে? বেশি। উদাহরণ কি দেখো, আমরা আগেই পড়ছি। উদাহরণ হচ্ছে তোমার আম, জাম, আর গুচ্ছর মতো দুইটা, ধান আর হচ্ছে গম। এখানে উদাহরণ কি পড়ছি? তাল, খেজুর, নারিকেল, ভুট্টা, ঘাস, বাঁশ, যত আছে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এই পার্থক্যটা কি পার্থক্য পড়ে ফেললাম? C3 এবং C4 উদ্ভিদ পার্থক্য খুবই সহজ। আমরা আগে যা পড়ছি তাই। অপর নাম, তোমার আবিষ্কারক অপর নামকে প্রথম স্থায়ী পদার্থকে আগেই পড়ছি। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যেহেতু C3 বেশি লাগে, সুতরাং এখানে সালোকসংশ্লেষণ কম হয়, সেখানে উৎপাদন ক্ষমতা কম, উদাহরণ পড়ছি। C4 এ কার্বন ডাই অক্সাইড তোমার কি বলে ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইড কম লাগে, সুতরাং এখানে সালোকসংশ্লেষণ হার বেশি হয়, সেজন্য উৎপাদন ক্ষমতা বেশি, উদাহরণ পড়ছি। এখন এই পার্থক্যটা দিয়েই তোমরা C3 এবং C4 উদ্ভিদের একটা পার্থক্য করবা।
তাহলে এই পার্থক্য যা C3 C4 উদ্ভিদের পার্থক্য তাই, একদম হুবহু সেম। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের লেকচার। আজকের লেকচার আমরা কি কি পড়লাম, যদি শুরু থেকে আসি তাহলে আমরা পড়লাম হচ্ছে প্রথমে পড়ছি সালোকসংশ্লেষণ ধাপসমূহ। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কি ছিল, তিনটা ঘটনা ছিল। কি কি তিনটা ঘটনা? একটা হচ্ছে তোমার একটু যাই শুরুতে আমরা, একটা হচ্ছে তোমার কি হয়েছিল, ফটোফসফোরেশন হয়েছিল। তারপর 2 নম্বর ফটোলাইসিস হয়েছিল, 3 নম্বর NADH2 তৈরি হয়েছিল। এবার আলোক নিরপেক্ষ পর্যায়ে সেই আলোক নির্ভর পর্যায়ে সেই যে এটিপি তৈরি হয়েছিল সেটা এবং যে NADH2 তৈরি হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড যে গ্লুকোজে পরিণত হয়, এটাকে বলা হয় কি আলোক নিরপেক্ষ পর্যায়। সে কয়টা চক্রের মাধ্যমে হয়? 3টা চক্রের মাধ্যমে হয়। সে তিনটা চক্রের মাধ্যমে হয়। এবার আমরা আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ পার্থক্য পড়ছি। এরপরে দেখো তোমার সে তিনটা চক্রের মধ্যে 2টা চক্র তোমাদের বই আলোচনা করা আছে, ক্যালভিন চক্র এবং হ্যাসো ফ্লাক চক্র। সেই 2টা চক্র সম্বন্ধে আমরা আলোচনা করছি। তারপর আমরা উদাহরণ পড়ছি যে C3 চক্রটা কোন সব উদ্ভিদে হয় এবং C4 চক্রটা কোন কোন উদ্ভিদে হয়, এবং এইখানের কথা বলছি যেসব উদ্ভিদে C3 চক্র হয় সেগুলোর মধ্যে শুধুই C3 চক্র হয়, আর যেসব উদ্ভিদে C3 চক্র হয় সেগুলোর মধ্যে C4 হয় সেগুলোর মধ্যে C4 চক্র হয়, আবার C3 চক্র হয়। এবার C3 C4 উদ্ভিদের উদাহরণ পড়ছি যে C3 উদ্ভিদ কোনগুলা, আমজাম কাঁঠাল এগুলা, এই টাইপের যত গাছ আছে। C4 কোনগুলা? C4 গুলো আমরা মনে রাখবো যে যেগুলোর মধ্যে মূলগুলো গুচ্ছমূল, 2টা গাছ মনে রাখবো, নারিকেল আর হচ্ছে ভুট্টা। এই টাইপের যতগুলো গাছ আছে সবগুলো C4 উদ্ভিদ। এবার আমরা ক্যালভিন চক্র এবং হ্যাসো চক্রের পার্থক্য পড়ছি। আর একটা পার্থক্য তোমাদের লিখতে বলছি, C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য। ওকে, আজকে এখানে শেষ। নেক্সট দিন আমরা সালোক সংশ্লেষণের বাকি অংশটা আলোচনা করব।